সেই সময় ইংরেজদের দয়ার ওপর নির্ভর করেই ভারতীয় উপমহাদেশের রাজাদের চলতে হতো। ইংরেজদের অনুদানের ওপরে নির্ভর করেই রাজারা তাঁদের রাজ্য চালাতেন। কোনো দাবি দাওয়া থাকলে ইংল্যান্ডে কোর্ট অফ ডিরেক্টরসদের সভায় আপিল করতে হতো। 1851 সালে নির্বাসিত পেশোয়া দ্বিতীয় বাজিরাওয়ের মৃত্যু হয়। ব্রিটিশ কোম্পানি বাজিরাওকে বার্ষিক 80,000 টাকা দিতেন বার্ধক্য ভাতা হিসাবে। তার মৃত্যুর পরে ব্রিটিশ কোম্পানি ভাতা ও অনুদান দেয়া বন্ধ করে দেয়। দ্বিতীয় বাজিরাওয়ের নিজের কোনো সন্তান না থাকায় নানা সাহেবকে দত্তক নিয়েছিলেন, আর তাই ব্রিটিশদের মতে নানা সাহেব যেহেতু তার নিজস্ব ছেলে নয়, তাই অনুদান দেওয়া যাবে না। এই ঘটনায় নানা সাহেব অত্যন্ত ক্ষুণ্ণ হন। তিনি 1853 সালে তাঁর ছোটবেলার সঙ্গী ও দেওয়ান আজিমুল্লাহ খানকে ইংল্যান্ডে পাঠান কোর্ট অফ ডিরেক্টরসদের সভায় তাঁর বন্ধ হওয়া ভাতা এবং অনুদান পুনরায় শুরু করার আর্জি জানিয়ে। 1855 সালে আজিমুল্লাহ ইংল্যান্ড থেকে ব্যর্থ হয়ে ফিরে আসেন। আজিমুল্লাহ খানের এই ইংল্যান্ড যাত্রা ইতিহাসে মারাঠা মিশন নামে প্রসিদ্ধ হয়ে আছে। আজিমুল্লাহ খান ফিরে এসে নানা সাহেবকে জানান রাশিয়ার কাছে ব্রিটিশ বাহিনীর পরাজয়ের কথা, আর এই ঘটনায় নানা সাহেব উৎসাহিত হয়ে ভারত থেকে ব্রিটিশ শক্তি বিনাশ করার আহ্বান জানান। নমস্কার, সব বাংলায় ভিডিও চ্যানেলে আপনাদের স্বাগত। আমাদের ভিডিও চ্যানেলে আমরা নিয়মিত তথ্যমূলক ভিডিও প্রকাশ করে থাকি। এই ধরনের তথ্যমূলক ভিডিও ভালো লাগলে লাইক করে আমাদের উৎসাহ দিন। ভারতীয় ইতিহাসে ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দেন মারাঠা যোদ্ধা নানা সাহেব। ইংরেজ শাসন থেকে ভারতকে মুক্ত করতে চেয়েছিলেন নানা সাহেব, যাঁর সাহসিকতায় 10 থেকে 15,000 সৈন্য ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তিনিই ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের পথপ্রদর্শক। 1857 সালের সিপাহী বিদ্রোহের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে তাঁর নাম। প্রসঙ্গত উল্লেখ্য, মারাঠা সাম্রাজ্যের অষ্টম পেশোয়া বালাজি বাজিরাও ইতিহাসে প্রথম নানা সাহেব, আর সিপাহী বিদ্রোহ খ্যাত নানা সাহেব পরিচিত দ্বিতীয় নানা সাহেব পেশোয়া। 1824 সালের 19 মে অধুনা উত্তরপ্রদেশে অবস্থিত বিথুরে নানা সাহেবের জন্ম হয়। তার পুরো নাম নানা গোবিন্দ ধন্দু পান্থ। তার বাবার নাম নারায়ণ ভাট এবং মায়ের নাম গঙ্গাবাই। তাঁর দুই ভাইয়ের নাম যথাক্রমে রঘুনাথ রাও এবং জনার্দন, যাদের মধ্যে পরবর্তীকালে ব্রিটিশদের সঙ্গে হাত মিলিয়ে রঘুনাথ রাও মারাঠাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন। 1827 সালে শেষ মারাঠা পেশোয়া দ্বিতীয় বাজিরাওয়ের কোনো পুত্র সন্তান না থাকায় তিনি নানা গোবিন্দকে দত্তক নেন এবং বিথুরের উত্তরাধিকার ঘোষণা করেন। সুশিক্ষিত নানা সাহেব সংস্কৃত অধ্যয়ন করেছিলেন, ধর্ম বিষয়েও তাঁর গভীর জ্ঞান ছিল। একজন দক্ষ মারাঠা যোদ্ধা হিসাবে যুদ্ধকৌশল রপ্ত করেছিলেন তিনি। দ্বিতীয় বাজিরাওয়ের মৃত্যুর পর তিনি 20 বছর বিথুরে শাসন করেছেন। শৈশবে তাঁর বন্ধু ছিলেন তাঁতিয়া টোপি, আজিমুল্লাহ খান এবং মণিকর্ণিকা তাম্বে অর্থাৎ লক্ষ্মীবাই, যাঁরা পরবর্তীকালে তাঁকে ব্রিটিশ বিরোধী যুদ্ধে সহযোগিতা করেন। 1848 সাল থেকে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভাইসরয় ছিলেন লর্ড ডালহৌসি, যিনি খুবই আগ্রাসী মনোভাবাপন্ন ছিলেন। সত্যবিলোপ নীতি প্রয়োগ করে ভারতীয় রাজ্যগুলিকে ব্রিটিশ শাসনের অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছিলেন ডালহৌসি। এই সত্যবিলোপ নীতি অনুযায়ী যদি ব্রিটিশ আশ্রিত কোনো ভারতীয় রাজা অপুত্রক অবস্থায় মারা যান, তাহলে সেই রাজ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনস্থ হয়ে যাবে, এবং কোনো অপুত্রক রাজা যদি দত্তক নিতে চান, তাহলে সেক্ষেত্রে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অনুমতি নিতে হবে। লর্ড ডালহৌসি এই নীতি প্রয়োগ করে সাঁতরা, সম্বলপুর, জৌনপুর, ঝাঁসি, নাগপুর রাজ্যগুলি দখল করেন। ফলে দেশীয় রাজাদের মধ্যে অসন্তোষ জমা হতে থাকে। অন্যদিকে দেশীয় সৈন্যদের মধ্যে বর্ণবৈষম্য, বেতনের তফাৎ, অর্থনৈতিক শোষণ এবং 100 বছর ধরে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ক্রমেই ক্ষোভ
পুঞ্জীভূত হতে থাকে। ভারত থেকে ব্রিটিশ শক্তির বিনাশের জন্য আন্দোলন ঘনীভূত হতে শুরু করে। 1857 সালে বাংলার ব্যারাকপুর সেনা ছাউনিতে প্রথমবার মঙ্গল পাণ্ডে ব্রিটিশদের বিরুদ্ধে সিপাহী বিদ্রোহের সূচনা করেন। ক্রমেই সেই মহাবিদ্রোহ সারা ভারতে ছড়িয়ে পড়ে এবং মিরাট হয়ে কানপুরে পৌঁছায় এই বিদ্রোহের আগুন। নানা সাহেব কানপুরের কালেক্টর চার্লস হিলার শর্ডনের আস্থা অর্জন করেন এবং তার সঙ্গে পরিকল্পনায় ঠিক হয় যে কানপুরে বিদ্রোহ হলে নানা সাহেব 1500 সৈন্য নিয়ে ইংরেজদের সাহায্য করবেন। কিন্তু নানা সাহেব কূটনীতির আশ্রয় নেন। তিনি কানপুরের উত্তরাঞ্চলের ব্রিটিশ সেনাদের উপরে আক্রমণ করে বসেন, আর তার ফলে যুদ্ধে ব্রিটিশ সেনার পরাজয় হয় এবং নানা সাহেব ব্রিটিশ কোষাগারের দখল নেন। কানপুর দখল করে নিজেকে ওই অঞ্চলের পেশোয়া ঘোষণা করেন তিনি। গ্র্যান্ড ট্যাঙ্ক রোড দিয়ে দিল্লির দিকে এরপর তিনি ক্রমশ অগ্রসর হতে থাকেন। পথে তার সঙ্গে কিছু বিদ্রোহী সৈন্যদের সাক্ষাৎ ঘটে, যারা দিল্লিতে মোগল সাম্রাজ্যের শেষ সম্রাট বাহাদুর শাহের কাছে যাচ্ছিলেন সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দেওয়ার আর্জি নিয়ে। নানা সাহেব তাদের প্রস্তাব দেন তার সঙ্গে কানপুর দখলে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করতে। এতে সৈন্যরা প্রথমে নিমরাজি হলেও পরে তাঁদের দ্বিগুণ ভাতার প্রলোভন দেখানো হয়। অবশেষে তাঁদের যৌথ আক্রমণে কানপুর থেকে ইংরেজ অবস্থানের পতন ঘটে। এই ঘটনার পরে 5 জুন নানা সাহেব এলাহাবাদ দখলের জন্য প্রস্তুত হন। নানা সাহেব এলাহাবাদে জেনারেল হুইলারকে একটি চিঠি দিয়ে পরের দিন আক্রমণের কথা অবগত করান। সেই অনুযায়ী নানা সাহেব তার পরের দিন অর্থাৎ 6 জুন বিদ্রোহী সিপাহীদের নিয়ে ব্রিটিশদের উপরে আক্রমণ করেন। এই অতর্কিত আক্রমণে ব্রিটিশ সৈন্যবাহিনী পিছু হটে। কোম্পানির অস্থায়ী দুর্গে আশ্রয় নেয় তারা। সেখানে ব্রিটিশ সৈন্যদের অনাহারে অত্যধিক রোদে মৃত্যু হয়। এই ঘটনার ফলস্বরূপ 10 জুনের মধ্যে আরও বিদ্রোহী সেনা নানা সাহেবের সঙ্গে যোগদান করে। মনে করা হয় তিনি প্রায় 10 থেকে 12,000 সৈন্যকে একত্রিত করে নেতৃত্ব দেন। এই বিরাট সৈন্যবাহিনী নিয়ে 23 জুন পুনরায় জেনারেল হুইলারের উপরে আক্রমণ চালান নানা সাহেব। এই ঘটনায় জেনারেল হুইলারের ছেলে লেফটেন্যান্ট গর্ডন হুইলারের মৃত্যু হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে জেনারেল হুইলার আত্মসমর্পণ করেন এবং এলাহাবাদ ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। এলাহাবাদ ছেড়ে যাওয়ার সময় নানা সাহেবের সৈন্যবাহিনীর সঙ্গে ব্রিটিশ সৈন্যবাহিনীর সংঘর্ষ হয়। ক্রমাগত যুদ্ধে একসময় ব্রিটিশ বাহিনী হার স্বীকার করে। ব্রিটিশ মহিলা ও শিশুদের বন্দী করা হয় এবং নানা সাহেবের সহযোগী তাঁতিয়া টোপির নির্দেশে বাকি ব্রিটিশ সৈন্যদের মেরে ফেলা হয়। কিন্তু 15 জুলাই নানা সাহেব ব্রিটিশ মহিলা ও শিশুদেরও মেরে ফেলার নির্দেশ দেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে 16 জুলাই 1857 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি জেনারেল হ্যাভেলককে কানপুরে পাঠায়। তার কাছে খবর ছিল নানা সাহেব কানপুরের কাছে আহিওয়ারা গ্রামে রয়েছেন। জেনারেল হ্যাভেলক আহিওয়ারা গ্রামে আক্রমণ করে সমস্ত গ্রামবাসীদের নির্বিচারে মেরে ফেলেন। বিভিন্ন কৌশলে নানা সাহেব সেই গ্রাম থেকে পালিয়ে যেতে সক্ষম হন, আর তার ফলে জেনারেল হ্যাভেলক পুনরায় কানপুরকে ব্রিটিশ শাসনের অধিকারে আনতে সক্ষম হন। তাঁতিয়া টোপি, লক্ষ্মীবাই প্রমুখের মতে 1858 সালে তিনি গোয়ালিয়রের পেশোয়া ছিলেন। বাঁকির যুদ্ধে ব্রিটিশরা জয়লাভ করলে নানা সাহেব নেপালে চলে যান। নানা সাহেব আরও শক্তি সঞ্চয় করার জন্য নেপালের প্রধানমন্ত্রী জং বাহাদুর রানার কাছে আশ্রয় গ্রহণ করেন। তবে তারপর বিশেষ কোনো খোঁজ পাওয়া যায়নি। মনে করা হয় 1859 সালের 24 সেপ্টেম্বর নেপালের জঙ্গলে বাঘের আক্রমণে নানা সাহেবের মৃত্যু হয়। অনেকের মতে তার মৃত্যু হয়েছিল ম্যালেরিয়ায়। আবার কেউ কেউ মনে করেন সেই সময় তার মৃত্যু হয়নি, আত্মগোপনের জন্যই গুজব ছড়ানো হয়েছিল। তার মৃত্যু নিয়ে কোনো সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়া যায়নি। নানা সাহেবের জীবনী নিয়ে দেশ ও বিদেশে বহু উপন্যাস ও চলচ্চিত্র নির্মিত হয়েছে। 1975 সালে সোভিয়েত চলচ্চিত্র ক্যাপ্টেন নিমো তৈরি হয় নানা সাহেবের জীবনের উপর নির্ভর করে। জুল ভার্নের উপন্যাস দ্য এন্ড অফ নানা সাহেব প্রকাশিত হয়
সালে। 1936 সালে দ্য চার্জ অফ দ্য লাইট ব্রিগেড সিনেমায় সুরত খান অভিনীত চরিত্রটি ছিল নানা সাহেবের জীবনের আধারে নির্মিত। 2008 সালে নানা সাহেবকে কেন্দ্র করে অনুরাগ কুমারের লেখা উপন্যাস রিকল সি ট্রেইনস প্রকাশিত হয়েছিল। এর 10 বছর পরে 2018 সালে ডোনাল্ড সারুল্লির উপন্যাস দ্য ডেভিলস উইন্ড এর মধ্যে কানপুর আক্রমণের কথা উল্লেখ করা হয়, যাতে নানা সাহেবের ভূমিকা রয়েছে। ভূপিন্দর সিং ক্রান্তি নামে একটি টিভি ধারাবাহিক পরিচালনা করেন নানা সাহেবের জীবন নিয়ে, যে ধারাবাহিকটি একসময় দূরদর্শনে সম্প্রচারিত হতো। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। কেন করবেন? কারণ সব বাংলায় গত প্রায় 10 বছর ধরে বাংলা ভাষায় সঠিক ও নিরপেক্ষ তথ্যভাণ্ডার গড়ে তুলতে আপ্রাণ চেষ্টা করছে। সস্তায় জনপ্রিয় হওয়ার মতো ভিডিও সব বাংলায় বানায় না। অনেক পড়াশোনা করে বাঙালির জন্য বানায় এই সমস্ত ভিডিও। আগামী প্রজন্মের জন্য বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য এই ধরনের কাজে আপনার একটি লাইক ও শেয়ার মূল্যবান। কারণ এভাবেই আমরা প্রমাণ করতে পারি সস্তার জনপ্রিয়তা নয়, বাঙালি সুস্থ সংস্কৃতির পাশে চিরকাল ছিল, আছে, থাকবে।